নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। প্রথমেই দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ঠিক এই মুহূর্তে বিদেশ সফরে আছেন। তিনি জাপান এবং চায়না সফরে, এবং তার সফরকালটা বড় চমৎকার কাটছে। তার কারণ জানেন? কারণ হচ্ছে যে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, যিনি বারবার ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছিলেন যে ৭৫ বছর হলে নরেন্দ্র মোদীকে ইস্তফা দেওয়া উচিত, নতুন প্রধানমন্ত্রী বাছা উচিত। এবং বিজেপির অভ্যন্তরে এই কথাটা একটা উঠছিল যারা আরএসএস এর লোক, যে মোদী জমানা প্রায় শেষ হতে চলেছে। সেইখান থেকে একেবারে ইউটার্ন নিয়ে মোহন ভাগবত দিল্লির বিজ্ঞান ভবনে আরএসএস এর যে ১০০ বছরের পূর্তি অনুষ্ঠান চলছে সেইখান থেকে পরিষ্কারভাবে বললেন, কোথাও বলা নেই আরএসএস বা বিজেপির কারোর ৭৫ বছর হলে অবসর নিতে পারে। আমি এখনো পদে আছি, অর্থাৎ তিনি এখনো ওই পদে আছেন সরসঙ্ঘ চালক হিসেবে। আরো অনেকেই আছেন যারা দায়িত্ব নিতে পারেন, কিন্তু দল যদি মনে করে, সংঘ যদি মনে করে, তাহলে তিনি থাকবেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর সামনে আরএসএস এর যে একটা থ্রেট ছিল, যে আরএসএস বারবার বলছে যে তাকে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে, এবং তাই নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছিল, আমরা সকলেই আলোচনা করছিলাম নরেন্দ্র মোদী প্রচন্ড চাপে। এবং যে চাপ এবং লড়াইয়ের কারণে নরেন্দ্র মোদী, অমিত শাহর পছন্দ করা বিজেপির সভাপতি জেপি নাড্ডা সময়কাল দীর্ঘদিন আগে অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আরএসএস এর সাথে একটা মতপার্থক্যের কারণে নতুন করে কাউকে সভাপতি করা যাচ্ছে না। এই গোটা ব্যাপারটায় হঠাৎ করেই সারেন্ডার করে দিলেন ঠিক এইভাবে মোহন ভাগবত। মোহন ভাগবতের এই সারেন্ডার অদ্ভুতভাবে এলো। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেন তিনি সারেন্ডার করলেন, কোন চাপে তিনি সারেন্ডার করলেন, এবং এই সারেন্ডার করার ফলটা আগামী দিনকে কি দাঁড়াবে। তার আগে দর্শক বন্ধুদের জানাই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ই সেপ্টেম্বরে তার ৭৫ বছর বয়স পূর্ণ করবেন, আর মোহন ভাগবত তার মাত্র ৬ দিন আগে ১১ই সেপ্টেম্বর তার ৭৫ বছর পূর্ণ হবে। বিতর্কটা আরো বেড়েছিল এই কারণে, গত জুলাই মাসের একটি সভায়, বিজেপি স্মরণ সভায়, সেটা ছিল মরুপন পিংলা, আরএসএস এর একজন পুরনো মানুষ, তার স্মরণ সভায় যেভাবে ইঙ্গিত আকারে মোহন ভাগবত বলেছিলেন যে ৭৫ বছর বয়স হলে সরে যাওয়া উচিত, নতুন পিঢ়িকে, নতুন প্রজন্মকে জায়গা ছাড়া উচিত, তার থেকে সামগ্রিকভাবে মনে হয়েছিল নরেন্দ্র মোদীকে তিনি সরাসরি ছাড়ার কথা বলছেন। আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী ১৯৬৭ সালে পড়াশুনোর পাঠ চুকিয়ে দেওয়ার পরে স্কুল থেকে বেরিয়ে গেছিলেন, এবং তিনি বিভিন্ন জায়গায় ঘোরেন। তখন থেকেই আরএসএস করতেন, আরএসএস এর প্রচারক হিসেবে সারা দেশে ঘুরতেন। পরবর্তীকালে ১৯৭৮ সালে তিনি ডিস্টেন্ট এডুকেশনে বা অন্য কোনোভাবে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নাকি গ্র্যাজুয়েট হয়েছেন। এই বিতর্ক নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি। মূল বিষয়ে আসে, তাহলে এই আলোচনার পরে এটা খুব দানা বেঁধেছিল, এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহ সবচেয়ে ট্রাস্টেড পার্সন নিশিকান্ত দুবে, গোড্ডার সাংসদ বিজেপি, যিনি মহুয়া মৈত্র বিরুদ্ধে লেগে লেগে কমপ্লেন করে মহুয়া মৈত্র, আপনাদের মনে আছে, সাংসদ পদ বাতিল করেছিলেন, এবং যিনি বিভিন্ন আইটি যে কিভাবে কার্ভ করা যাবে সোশ্যাল মিডিয়ায়, আমরা যারা ইউটিউবে বলি বা অন্যভাবে, তার জন্যে তিনি তথ্য প্রযুক্তির যে পার্লামেন্টারি কমিটি তার চিফ হয়ে নানা রকম বিষয় বলেন, এবং তাকে আমি বলি হাওয়া মোড়ক। কারণ উনি যেদিকে ডাইরেকশন দেন, পার্টি বাজারের আলটপকা কথাটা ছেড়ে দেখে তার রিয়াকশন কি। সেই নিশিকান্ত দুবে বলেছিলেন, না, নরেন্দ্র মোদী আমাদের নেতা এবং উনি থাকবেন, ৮০ বছর অবধি থাকবেন। দেখুন, রাজনীতিতে কে কতদিন থাকবেন তার কিন্তু কোনো ধরাবাঁধা কিন্তু কিছু নিয়ম হয় না। যেরকম আমাদের জ্যোতি বসু
প্রায় 85-86 বছর বয়স পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে পৃথিবীতে আরো নানা রাষ্ট্রনায়ক আছেন, যেরকম শি জিনপিং প্রায় এমন করে সংবিধান বা ওদের কমিউনিস্ট পার্টির বিষয়টাকে রেজলিউশন করিয়ে নিয়েছেন যে তিনি প্রায় যতদিন থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন। পুতিন, মোদির আর এক বন্ধু, বর্তমানের বন্ধু, অতীতের বন্ধু ছিলেন না, তখন তো হাউডি মোডি নমস্তে ট্রাম্পের যুগ, সেই যুগের আপাতত অবসান ঘটেছে বলে মনে হচ্ছে। তিনিও যতদিন বাঁচবেন ততদিন ক্ষমতায় থাকবেন। তো এই হচ্ছে বিষয়, রাষ্ট্রনায়করা কতদিন ক্ষমতায় থাকবে সেটা অনেকটাই তার শরীর স্বাস্থ্য ইত্যাদির ওপর নির্ভর করে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি আমরা দেখি এই 82 বছর 83 বছর বয়সেও তিনি একদম ষাটপাট হয়ে চলছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। কিন্তু অমিত শাহ একটা নিয়ম 2019 সালের সময় বলে ফেলেছিলেন এবং তার আগেই সেটা লাগু হয়ে গেছিল যে 75 বছর হলে মার্ক দর্শকের মণ্ডলীতে, অর্থাৎ মার্ক দর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হবে বিজেপি নেতাদের এবং তারপর নতুন প্রজন্মকে স্থান ছেড়ে দেওয়া হবে। এটাই মোটামুটি ধরে নেওয়া হয়েছিল। যে কারণে 2014-তে আডবাণী লোকসভা ভোটে জিতে তিনি সাংসদ হলেও তার কিন্তু ভার্চুয়ালি এথিক্স কমিটির চিফ হওয়া ছাড়া, যে এথিক্স কমিটি আবার এই নারদা সারদা শুভেন্দু থেকে শুরু করে আমাদের তৃণমূলের বিভিন্ন সাংসদ তাদের ব্যাপারে কোনো কিছু করতে দেয়নি, তার এথিক্স কমিটির মাথায় ছিলেন কিন্তু কোনো দায়িত্বে ছিলেন না। ঠিক সেইভাবে আমরা দেখেছিলাম সুমিত্রা মহাজন, যিনি নরেন্দ্র মোদীর প্রথম দফায় স্পিকার ছিলেন, তাকে পরের দফায় রাখা হয়নি, ওই 75 বছর বয়স হয়ে যায়। মুরলী মনোহর যোশী, তাকেও মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়। ইয়েদুরাপ্পা, তাকেও মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়। মার্গদর্শন তারা দেবেন, তারা দলকে সমৃদ্ধ করবেন। কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে তাহলে কি হবে, এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে চলছিল এবং আরএসএস ভার্সেস বিজেপি একটা লড়াই যেন কোথাও হচ্ছিল বলে আমাদের মনে হচ্ছিল। এবং সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেহেতু পুরোপুরি বিজেপিকে কবজা করে নিয়েছেন এবং আমাদের মোহন ভাগবতের পছন্দের লোক সঞ্জয় যোশীকে কিছুতেই তারা বিজেপির সভাপতি হতে দেবেন না, সেই লড়াই চলছে। এই অবস্থায় নরেন্দ্র মোদী সুকৌশলে কিন্তু একটা ব্যাপার করলেন। 15ই আগস্ট লালকেল্লা থেকে তিনি আরএসএস সম্বন্ধে ভালো ভালো কথা বললেন। আরএসএস একটা এনজিও, তারা দেশের জন্য কাজ করে, যদিও আরএসএস এর ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো রকম কোনো ভূমিকা ছিল না। উল্টো দিক থেকে মোহন ভাগবতদের আজকে যে জেড প্লাস সিকিউরিটি, তাদের যে তামজাম, তিনি যেখানে যান একজন মানে কি বলবো ক্যাবিনেট মিনিস্টার, কি নেক্সট টু প্রাইম মিনিস্টার সিকিউরিটি সমস্ত ব্যবস্থা পান, ঘুরে বেড়ান, এই সবটাই কিন্তু বিজেপি ক্ষমতায় থাকার জন্য। এবং এই যে বিজেপি যে ভোট পায়, সেই ভোট কিন্তু মোদিদের, মোদি ভক্ত বলে একটা শ্রেণী তৈরি হয়েছে ভারতে। 5% হতে পারে, 8% হতে পারে, 10% হতে পারে ভক্ত, যাদের অন্ধভক্ত বলা হয়। তো তারা মোদিকে দেখে ভোট দেয়, বিজেপিকে নয়। ফলে আরএসএস এর একটা চিন্তা ছিল যে মোদি যদি ছেড়ে দেয়, সঠিক সময় না ছাড়েন, তাহলে ভবিষ্যতে বিজেপির কি হবে। কারণ আরএসএস এর এই যে 11 বছরের যে বৃদ্ধি সারা ভারত জুড়ে, পশ্চিমবঙ্গে তাদের শাখা 5 গুণ হয়েছে, কেরালার মতো বামপন্থী কংগ্রেসের রাজ্যেও তাদের শাখা বেড়েছে, সারা দেশেই বেড়েছে। এবং আমরা লোকসভা ইলেকশনের সময় বলা হয়েছিল যে উত্তরপ্রদেশে এবং মহারাষ্ট্রে একটা আরএসএস শিক্ষা দিয়েছিল যে আমাদের কথা মানতে হবে। আবার মহারাষ্ট্র ইলেকশনে আরএসএস পুরনো উদ্যোগ নেয় এবং জিতিয়ে দেয় দেবেন্দ্র ফডনবিসকে, মোদিকেই জেতায়, বকলমে বলা চলে হরিয়ানায়। কিন্তু প্র্যাকটিক্যালি তাদের মধ্যে যে কোনো বিতর্ক নেই, সেটা খুব পরিষ্কার করে উনি বলেছেন মোহন ভাগবত। দেখুন, মোহন ভাগবত এই 3 দিনের 100 বছরের যে মিটিং, তাতে অনেক বেফালতু কথাবার্তা বলেছেন। আমি এই কারণে বলছি বেফালতু কথাবার্তা, তিনি বলেছেন যে 40,000 বছর ধরে ডিএনএ, হিন্দুদের ডিএনএ ভারতীয়দের ডিএনএ আলাদা। 40,000 বছর। আমি এটাকে একাধিক জায়গায় ইংরেজি কাগজ, হিন্দি কাগজ খুঁজে খুঁজে পড়লাম। হ্যাঁ, ঠিকই বলেছেন, ওনার ভাষণও শুনলাম।
40,000 বছর তো হতে পারে না, তখন কোন যুগ ছিল? 10,000 বছর আগে ইতিহাসই পাওয়া যাচ্ছে না ঠিক মতো। সুতরাং এই কথা ঠিক নয়। আবার তিনি মোদি যে কথা বলছেন, অর্থাৎ অনুপ্রবেশ, জনবিন্যাস পরিবর্তন, অনেকটা সেই দিকে লক্ষ্য রেখে 3 সন্তানের পক্ষে সওয়াল করে দিয়েছেন, যেটা ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঘটাবে। নিশ্চয়ই এটা মুসলিমদের দিকে হয়ে বলেননি, হিন্দুদের দিকে হয়েই বলেছেন, যা মোদিকে খুশি করবে। আসলে যে তাস বা পাত্তা ছিল মোহন ভাগবতের হাতে, সেই লোকটার নাম হচ্ছে নীতিন গাডকারি। নীতিন গাডকারি বিজেপি সভাপতি ছিলেন। নীতিন গাডকারি আরএসএস এর গিনাচুনা 1 নম্বর পছন্দের লোক। নীতিন গাডকারিকে অনেকে মনে করছিলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীও হতে পারেন, কিন্তু নীতিন গাডকারি এমন একটা ঝামেলায় ফেসেছেন, নাগপুরের সাংসদ এমন একটা ঝামেলায় ফেসেছেন, যে নাগপুর হচ্ছে আরএসএস এর হেডকোয়ার্টার, যে ঝামেলাটা সত্যিই বড়। নীতিন গাডকারি আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইথানলের সাথে পেট্রোলে ইথানল মেশাতে হবে বলে সওয়াল করছিলেন। তিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, সারা ভারতে হাইওয়ে সম্প্রসারণ তার দায়িত্ব, এবং ইথানলে 20% পেট্রোলে ইথানল দিলে নাকি সাশ্রয় হয়, পরিবেশ বান্ধব। কিন্তু অভিযোগ উঠেছিল যে এই ইথানল মেশানোর ফলে গাড়ির মাইলেজ কম হয়ে যাচ্ছে, কিন্তু সেটা নীতিন গাডকারি একাধিক ইন্টারভিউ, একাধিক জায়গায় নালিফাই করে দিয়েছেন। মুশকিল হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ানরা এই ছেলেদের বিভিন্ন কীর্তির কারণে ফেসে যায়। নীতিন গাডকারির ছেলে নিখিল গাডকারি, তার একটা কোম্পানি আছে সিয়ান অ্যাগ্রো বলে। এই সিয়ান অ্যাগ্রো 2017 সাল থেকে নানা রকম প্রোডাক্ট তৈরি করতে, সম্প্রতি সিয়ান অ্যাগ্রো ইথানল তৈরি করার কারবার ধরে। এবং বিশ্বাস করবেন না, 2024 এক বছর আগে 23-24-এ 17.5 কোটি টাকার যে ব্যবসা করেছিল, সেই কোম্পানি এক বছরে 511 কোটি টাকার ব্যবসা করেছে এই নীতিন গাডকারির কোম্পানি। ভাবতে পারছেন? এটা তো সহজে হয়নি। ইথানল একতরফা প্রায় তৈরি করে নীতিন গাডকারির ছেলে রপ্তানি করছে, সেগুলো ইন্ডিয়ান অয়েল বা অন্যরা পেট্রোলের সাথে মিশিয়ে পেট্রোল পাম্পে সরবরাহ করছে। এবং আমি দক্ষিণ ভারতের একাধিক আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়র কাছ থেকে শুনেছি ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে তাদের মাইলেজ কমে গেছে। এখন এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নীতিন গাডকারির ছেলে শেয়ার 1 লাফে 300 গুণের বেশি এক বছরে বেড়ে গেছে। ঠিক জয়সা যেভাবে শেয়ার বাড়িয়ে ফেলেছিল তার একটা অদ্ভুত হাওয়ায় ধোঁয়ার কোম্পানি। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সম্পর্কে নানা রকম অভিযোগ শুনেছেন এবং তা নিয়ে তদন্তও হয়, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। কিন্তু নীতিন গাডকারির ছেলে যে সিয়ান কোম্পানির কি এমন গেঁড়াকল করে এত লাভ করে ফেললো, যে লাভ আকাশ ছোঁয়া লাভ এক বছরের মধ্যে, এবং তার শেয়ার জাম্প 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 দিয়ে বেরিয়ে গেল। নীতিন গাডকারির এই যে উত্থান ছেলের হলো ব্যবসায়িক হিসেবে, সেটা কিন্তু মোদির নজরে এড়ায়নি। নীতিন গাডকারির সাথে মোদির কিন্তু সাপে নেউলে সম্পর্ক, বিজেপির অভ্যন্তরে সবাই সেটা জানে। এবং নীতিন গাডকারি মোদির 1 নম্বর চ্যালেঞ্জার, কারণ হচ্ছে দলের মধ্যে মোহন ভাগবতের পছন্দের লোক হচ্ছেন নীতিন গাডকারি। সেই নীতিন গাডকারির ছেলে এমন একটা ব্যাপারে তার দিকে আঙুল উঠে গেছে, যার ফলে এই মুহূর্তে মোহন ভাগবতেরও কিছু করার নেই। অর্থাৎ দুটো জিনিস ঘটলো, দুটো জিনিস মাথায় রাখুন। নাম্বার 1, নরেন্দ্র মোদী লালকেল্লা সভা থেকে আরএসএস এর প্রশংসা করলেন। নাম্বার 2, মোহন ভাগবত দেখলেন তারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, যেভাবে আরএসএস এর বৃদ্ধি ঘটিয়েছেন মোদী জমানায়, আগামী দিন সেটা করতে পারবেন না। 3 নম্বর ঘটনা ঘটলো, 75 বছরে যদি মোদী না ছাড়েন তাহলে মোহন ভাগবতই বা কেন ছাড়বেন? তিনি তার বিজ্ঞান ভবনে যে 3 দিন ধরে বললেন, এবং সেই বলার মধ্যে যে বিষয়গুলো প্রাধান্য পেল, জনবিন্যাসের পরিবর্তন, অখণ্ড ভারত যেটা বলে থাকে বিজেপি কিছু নেতা, তার সাথে 2.1 সন্তান হলে 2-এর বেশি হয়, তার মানে 3টে করে সন্তান করতে হবে হিন্দুদের। এই যে একটা থিওরি, অর্থাৎ মুসলিমরা যেন এসে অনুপ্রবেশকারীরা
সংখ্যায় বাড়িয়ে দিচ্ছে এবং অনুপ্রবেশ কোথা থেকে হচ্ছে না হচ্ছে সেসব ব্যাখ্যা নেই। উনিও অনুপ্রবেশ নিয়ে বললেন ঠিক মোদির সুরে। সেই সঙ্গে নীতিন গাডকারির এই অদ্ভুতভাবে ছেলের উত্থান এমন একটা অবস্থা বিজেপির অভ্যন্তরে সৃষ্টি করেছে, যার ফলে এই মুহূর্তে মোহন ভাগবতের হাতে আর কোনো তাস নেই। বিষয়টা কি দাঁড়ালো? সঞ্জয় যোশী, যাকে বিজেপির প্রেসিডেন্ট করার জন্য বারবার মোহন ভাগবত চাপ দিচ্ছিলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে, এবং সঞ্জয় যোশীর সাথে অমিত শাহ সম্পর্ক একেবারে সাপে নেউলে। এই সঞ্জয় যোশীকে গুজরাট থেকে তাড়িয়েছিলেন অমিত শাহ, এবং অমিত শাহ সম্প্রতি বলেছিলেন যে তিনি অবসর নিয়ে অবসরকালীন সময়ে খেতিবাড়ি করবেন, অর্গানিক চাষ করবেন। কেন বলেছিলেন? একটাই কারণে বলেছিলেন যে যদি সঞ্জয় যোশী বিজেপির প্রেসিডেন্ট হয়ে যান তাহলে অমিত শাহ কিন্তু আর কিছু করার থাকবে না, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ প্যাক আপ করে আবার গুজরাটে চলে যেতে হবে। সেই সঞ্জয় যোশীকে নিয়েও শেষ পর্যন্ত মনে হচ্ছে যতদূর নীতিন গাডকারি ঝুঁকে যাবেন, কিছু বলতে পারবেন, সরি মোহন ভাগবত ঝুঁকে যাবেন, কিছু বলতে পারবেন না। অর্থাৎ মোহন ভাগবত সারেন্ডার করলেন মোদির কাছে। যে লড়াই আমরা মনে হচ্ছিল চলছে, সেইটা লড়াই যে নয়, খুব সুস্পষ্টভাবে মোহন ভাগবত বলে দিয়েছেন যে এটা মতভেদ আছে, কিন্তু আমরা কেউ কারোর বিরোধী নই। অর্থাৎ তিনি এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ যে বিরোধী নন সেটাও তিনি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তাদের মধ্যে আপাত বিরোধিতা বলে যেটা মনে হচ্ছিল, মানুষ যেটা মনে করছিল, সংবাদ মাধ্যম যেটা মনে করছিল, সেটা কিন্তু আপাতত নেই। নাগপুর থেকে দিল্লি গিয়ে ফাইনালি মোহন ভাগবত কার্যত সারেন্ডার করে দিয়েছেন একদম এইভাবে নরেন্দ্র মোদীর কাছে। ফলে মোদীর এই জাপান এবং চায়না ট্যুর, উনি একদম ঘরের ঝামেলা নিষ্কণ্টক হয়ে চলে গেছেন। 80 বছর পর্যন্ত মোদীর কোনো বিপদ নেই। 80 বলা হচ্ছে, যদিও 4 বছর বাদে তার যখন 2029 ইলেকশন হবে তখন তার 80 বছর বয়স হবে না, আমরা সেটা জানি। তো সুতরাং নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকছেন, আরএসএস তার পেছনে ভার্চুয়ালি ছাপ মেরে দিয়েছেন, এবং মোহন ভাগবত খুব স্পষ্ট করে দিয়েছেন যদি সবাই না চান তিনিও থাকবেন ক্ষমতায়। সুতরাং ক্ষমতার মধুটা এমন একটা জিনিস যেটা কেউ কিন্তু ছাড়তে চায় না। সুতরাং আপাতত দুপক্ষের বোঝাপড়া হয়ে গেল। যারা ভাবছিলেন যে অন্যরকম কিছু ভাবনা কাজ করছে আরএসএস এর মনে, আপাতত তাতে জল ঢেলে দিল নরেন্দ্র মোদী, যার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন আছে। এই জন্য আমি বারবার এই কথাটা বলছি, নরেন্দ্র মোদীর হলফনামায় যদি দেখা যায় বিএ পাস উনি করেছেন বলেছেন, কিন্তু বাস্তবে করেননি, ওর সাংসদ পদ বাতিল হয়ে যাবে, প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, যে কারণে সেটা গোপন করা হয়েছে। আগের ভিডিও আপনারা পরিষ্কারভাবে বিস্তারিত জানতে পারবেন। আপাতত ভাগবতের সারেন্ডার এবং মোদী এগিয়ে গেলেন এই খেলায়। আমরা নজর রাখবো আগামী দিনের দিকে বিষয়টা কোন দিকে যায়, এবং কিছু ঘটলে নিশ্চয়ই আলোচনা করব। আপনারা দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকুন। নমস্কার।